তন্ত্রটা আসলে কি? দেখো, শ্বসনের কাজ হচ্ছে শক্তি উৎপাদন। আমরা উদ্ভিদের ক্ষেত্রে যেটা দেখে আসছি, তোমরা তোমরা মেবি লাস্ট পর্যন্ত ক্লাস কন্টিনিউ করতেও পারবে না, আর ক্লাসগুলোও মেবি হবে না, ঠিক আছে? মেবি তোমাদের সাথে এটাই ঘটবে, তোমাদের যে উপস্থিতি সেটা থেকে বোঝা যাচ্ছে। শ্বসন মানে কি বলতো? শক্তি উৎপাদন, ঠিক আছে? একটু খাঁটি বাংলা ভাষায় বললে হচ্ছে এটিপি তৈরি। শ্বসন মানে কি? এটিপি তৈরি। তো শ্বসনে কি হয়? কার্বন ডাই অক্সাইডটা হচ্ছে বর্জিত হয়, আর অক্সিজেনটা হচ্ছে কি হয় বলতো? গৃহীত হয়। গৃহীত হয়। শ্বসনে হচ্ছে কার্বন ডাই অক্সাইডটা কি হচ্ছে? বর্জিত হচ্ছে, অক্সিজেনটা কি? গৃহীত হচ্ছে। এই মেকানিজমটা যে প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয় সেটাই আলটিমেটলি কি বলতো? শ্বসন, ঠিক আছে? সেটাই আলটিমেটলি কি বলতো? শ্বসন। তাহলে দেখো যে শ্বসন তন্ত্রের বিভিন্ন অংশ হচ্ছে এবং এদের কাজগুলো আসলে কি কি, এটা নিয়ে হচ্ছে আমরা একটু কথাবার্তা বলার চেষ্টা করি। তো শ্বসন তন্ত্রের তিনটা প্রধান অংশে ভাগ করা যায়। শ্বসন তন্ত্রকে প্রধান তিনটা অংশে ভাগ করা যায়। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে দেখো বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চল, যেটাকে আমরা কি বলতেছি বলতো? বায়ু গ্রহণ এবং হচ্ছে ত্যাগ অঞ্চল বলতেছি। এটা হচ্ছে প্রথম অংশ, ঠিক আছে? যে দেখো বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চল, সম্মুখ নাসারন্ধ্র। একদম খাঁটি বাংলা ভাষায় বললে আমাদের নাকের যে ছিদ্র আছে, সেই নাকের ছিদ্রগুলোকে কি বলা হয় বলতো? যে নাসারন্ধ্র বলা হয়। আমাদের এই যে নাকের যে ছিদ্র আছে, নাসারন্ধ্র বলা হয়। বেসিক্যালি হচ্ছে ছিদ্র একটাই, কিন্তু মাঝখান দিয়ে একটা ন্যাসাল সেপ্টাম চলে গেছে। ন্যাসাল সেপ্টামের মাধ্যমে ছিদ্র হয়ে গেছে কয়টা? দুইটা। ভেতরে গিয়ে ছিদ্র একটাই, বাহির দিয়ে ছিদ্র কয়টা বলতো? দুইটা। তার মানে ন্যাসাল সেপ্টামের মাধ্যমে দুটি ছিদ্রের কি হয়েছে? উদ্ভব ঘটছে। এই যে সম্মুখ নাসারন্ধ্র আছে, এর ভিতরে যেখানে হচ্ছে লোম গুলো অবস্থান করে, সেই লোম যে জায়গাটায় অবস্থান করে সেটাকে বলা হয় ভেস্টিবিউল। এই লোম যে জায়গায় অবস্থান করে নাম হচ্ছে কি বলতো? ভেস্টিবিউল, ঠিক আছে? লোম গুলো চাকতির মতো কাজ করে। নাসা গহ্বর আরেকটু ভিতরে। তোমরা যখন ওই যে করোনার সময় অনেকে করোনা টেস্ট করছো না, দেখছো না যে লম্বা একটা কাঠি ঢুকায় দেয় নাকের ভিতরে, ঢুকতেই থাকে। এটাই হচ্ছে বেসিক্যালি কি বলতো? নাসা গহ্বর। এই নাসা গহ্বরে হচ্ছে তোমার অলফ্যাক্টরি নামক একটা কোষ থাকে, যেখানে হচ্ছে অলফ্যাক্টরি স্নায়ু অবস্থান করে। তোমরা জানো যে 12 জোড়া করোটিক স্নায়ু থাকে, তাই না? 31 জোড়া সুষুম্না স্নায়ু, 12 জোড়া করোটিক স্নায়ু। তার এক জোড়া করোটিক স্নায়ুর নাম হচ্ছে কি বলতো? অলফ্যাক্টরি স্নায়ু। এদের কাজ এই যে আমরা যে হাঁচি দেই, এই হাঁচি দেওয়ার কাজটা কিন্তু অলফ্যাক্টরি স্নায়ু করে। আমরা যে গ্রান নেই, এই গ্রান নেওয়ার কাজটা কিন্তু অলফ্যাক্টরি স্নায়ু করে থাকে। তাহলে দেখো অলফ্যাক্টরি কোষে গ্রানের কাজ করে থাকে। তারপরে দেখো পশ্চাৎ নাসারন্ধ্র বা হচ্ছে কোয়ানা। পশ্চাৎ নাসারন্ধ্র বা হচ্ছে কোয়ানা, যেটাকে হচ্ছে আমরা বলে থাকি নাসা গহ্বর, যে দুটি ছিদ্রের মাধ্যমে নাসা গলবিলে উন্মুক্ত হয়। মানে নাসা গহ্বরটা যেখানে গিয়ে শেষ হয়ে যায় সেই জায়গাটাকেই হচ্ছে আমরা বলে থাকি পশ্চাৎ নাসারন্ধ্র, ঠিক আছে? পশ্চাৎ নাসারন্ধ্র। এখানে ইউভুলা বা আলজিহ্বা অবস্থান করে। এইটা নিয়ে তোমাদের মাঝে একটু দ্বিধা কাজ করে যে তোমরা হচ্ছে ইউভুলা বা হচ্ছে আলজিহ্বা, ঠিক আছে? আলজিহ্বা, এপিগ্লোটিস বা হচ্ছে উপজিহ্বা, এই দুইটা জিনিস নিয়ে একটু প্যাচ লাগাও। আমরা এই দুইটা ক্লিয়ার করব একটু পরে, যখন আমরা উপজিহ্বায় যাব। উপজিহ্বায় যাওয়ার পর হচ্ছে এই দুইটা পয়েন্ট আমরা ক্লিয়ার করব। তোমরা অনেকে এখনো মনে করো যে ইউভুলা এপিগ্লোটিস মনে হয় এক জিনিস না, এক জিনিস না, দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। আমরা একটু পরে হচ্ছে যাবো আর কি। ওকে, এরপরে দেখো স্বরযন্ত্র বা ল্যারিংস। তোমরা এটাকে অনেকে ষড়যন্ত্র বলো, এটা মোটেও ষড়যন্ত্র না, এটা হচ্ছে স্বরযন্ত্র। বুঝতে পারছো? এটা কি যন্ত্র বলছি বলতো? স্বরযন্ত্র। আর তোমাদের এরপরের ক্লাসগুলো, 3 নাম্বার ক্লাসগুলো সিক্রেট গ্রুপে হবে। মানে এরপরে যে কেমিস্ট্রি ক্লাসটা, সেই কেমিস্ট্রি ক্লাসটা তোমাদের সিক্রেট গ্রুপে হবে। এই যে যারা এগ্রি টার্গেট 20 সিক্রেট গ্রুপে অ্যাড আছো, ঠিক আছে? এগ্রি টার্গেট 20 days বিকে, এই গ্রুপটাতে যারা অ্যাড আছো সেই গ্রুপে হচ্ছে নেক্সট ক্লাসগুলো সেই গ্রুপে হবে। যারা এই গ্রুপে এখনো অ্যাড হও নাই, দেখো ডেসক্রিপশন বক্সে বিস্তারিত দেওয়া আছে, সেই বিস্তারিত দেখে এই গ্রুপে প্রসেস ফলো করে এই গ্রুপে অ্যাড হয়ে যাও। নেক্সট কেমিস্ট্রি ক্লাসটা হচ্ছে তোমাদের সিক্রেট গ্রুপে, মানে নেক্সট থেকে ক্লাসগুলো সিক্রেট গ্রুপে চলে যাবে। আর এই বায়োলজি কিলার্স এর পেজ থেকে হবে না, ঠিক আছে? এই বায়োলজি কিলার্স এর পেজ থেকে আপাতত হবে না, এটা আমাদের সিদ্ধান্ত। নেক্সট ক্লাসগুলো হচ্ছে সিক্রেট গ্রুপে হবে।
ওকে, সিক্রেট গ্রুপে যারা এখনো অ্যাড হও নাই, দেখো ডেসক্রিপশন বক্সে প্রসিডিউর দেওয়া আছে, সেখান থেকে অ্যাড হয়ে যাও। নোট পাবা টেলিগ্রাম গ্রুপে, দেখো কমেন্ট সেকশনে টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে, সেখান থেকে টেলিগ্রামে জয়েন হয়ে যাও। ওকে, স্বর যন্ত্র বা হচ্ছে দেখো কি ল্যারিংস, এটা টুকরো টুকরো তরুণাস্থি দ্বারা গঠিত। স্বর যন্ত্র বা হচ্ছে কি ল্যারিংসটা, এটা হচ্ছে তরুণাস্থি দ্বারা গঠিত। এদের মধ্যে থাইরয়েড তরুণাস্থি সবচেয়ে বড়, যেটা হাত দিলে ধরা যায় আর কি, অ্যাডামস অ্যাপল বলা হয়। আসলে এটা আদম আলাহিসাল্লাম ছিল না, যে আদম আলাহিসাল্লাম যে হচ্ছে ফল খাওয়ার কারণে, যে তোমরা জানো যে ফলটা আটকে গেছিল, যার কারণে এটা উঁচু হয়ে যায়, এই ধরনের হচ্ছে একটা ধারণা আছে। সে ফল খাইছিল, এটা তো সত্য, মানে সেটা খাওয়ার কারণে এটা উঁচু হয়ে যায়, এই ধরনের একটা ধারণা আছে আর কি। সো সেই ধারণা থেকে আদম থেকে এটার নামকরণ করা হয়েছে অ্যাডামস অ্যাপল, বা যেটাকে আমরা কণ্ঠমণি বলে থাকি। 6টি স্থিতিস্থাপক স্বররজ্জু বা ভোকাল কর্ড, তার মানে ভোকাল কর্ডের সংখ্যা কয়টা? 3 জোড়া বা হচ্ছে 6টি, 3 জোড়া বা হচ্ছে 6টি। স্বর যন্ত্রের উপরে থেকে এপিগ্লোটিস বা উপজিহ্বা, তাহলে আমরা দুইটা জিহ্বা পাইছি, একটা হচ্ছে ইউভুলা বা আলজিহ্বা, আর একটা হচ্ছে এপিগ্লোটিস বা উপজিহ্বা। তাহলে চলো আমরা একটু দেখার চেষ্টা করি যে আসলে হচ্ছে কোনটা ইউভুলা বা উপজিহ্বা আর কোনটা হচ্ছে এপিগ্লোটিস বা হচ্ছে তোমার আলজিহ্বা। ঠিক আছে, এটা আমরা হচ্ছে একটু দেখার চেষ্টা করি, এটা হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করি। ওকে, দেখো তোমরা এই ছবিটার দিকে একটু খেয়াল করো, এই ছবিটার দিকে তোমরা একটু হচ্ছে খেয়াল করো, এই জায়গাটাই দেখো, এটা হচ্ছে ইউভুলা। দেখো ইউভুলাটা অবস্থান করতেছে যে নাসারন্ধ্রে অবস্থান করতেছে, এই যে এটা হচ্ছে তোমার হচ্ছে নাসারন্ধ্র, এই জায়গাটায় অবস্থান করতেছে, আর এটা হচ্ছে মুখের যে ছিদ্রটা সেইটা আর কি। তার মানে ইউভুলার কাজটা আসলে কি? খাবারটা যাতে এই দিক দিয়ে নাসারন্ধ্রে চলে যেতে না পারে, এই নাসারন্ধ্রে চলে যেতে না পারে, এই কাজটা করতেছে কে বলতো? ইউভুলা বা হচ্ছে কি আলজিহ্বা, যেটাকে আমরা লোকাল ভাষায় অনেকে হচ্ছে আল্লাহর জিহ্বা বলে থাকি, বুঝতে পারছো? সেই জায়গাটায় হচ্ছে তোমার অবস্থান করে, বুঝতে পারছো? এরপরে দেখো এপিগ্লোটিস বা যেটাকে হচ্ছে আমরা উপজিহ্বা বলে থাকি, সেটা অবস্থান করতেছে কোথায়? সেটা বেসিক্যালি হচ্ছে তোমার অন্ননালী, এসোফ্যাগাস বা হচ্ছে অন্ননালীর উপরে অবস্থান করে। তো এটার কাজ কি? এই এসোফ্যাগাস বা হচ্ছে অন্ননালী আর হচ্ছে যে স্বর যন্ত্রের যে হচ্ছে নালীটা হচ্ছে চলে যায়, ঠিক আছে, যেটাকে আমরা হচ্ছে বলে থাকি হচ্ছে শ্বাসনালী, যেটাকে আমরা কি বলে থাকি বলতো? শ্বাসনালী বলে থাকি আমরা। এই স্বর যন্ত্র থেকে যে শ্বাসনালীটা হচ্ছে চলে গেল, এটার কাজ হচ্ছে এই শ্বাসনালীটাকে ঢেকে দেয়। শ্বাসনালীটাকে ঢেকে দেওয়ার কারণে খাবারটা শ্বাসনালী দিয়ে প্রবেশ না করে এসোফ্যাগাস বা হচ্ছে অন্ননালী দিয়ে চলে যায়। শ্বাসনালী ঢেকে দেওয়ার কারণে খাবারটা শ্বাসনালী দিয়ে প্রবেশ না করে ইসোফ্যাগাস বা হচ্ছে অন্ননালী দিয়ে চলে যায়। তাহলে একটা হচ্ছে ইউভুলা, আরেকটা হচ্ছে কি বলতো তোমার এপিগ্লোটিস বা হচ্ছে কি আলজিহ্বা। এপিগ্লোটিস বা উপজিহ্বা, ইউভুলা বা হচ্ছে কি বলতো আলজিহ্বা। দুইটা পয়েন্ট তোমরা ভালো করে হচ্ছে মনে রাখার চেষ্টা করবা, দুটাই কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, তারপরে দেখো হচ্ছে স্বর যন্ত্রে কি তৈরি হয়? স্বর তৈরি হয়। ওকে, নেক্সট শ্বাসনালী বা হচ্ছে ট্রাকিয়া। শ্বাসনালী বা হচ্ছে ট্রাকিয়া, এটা নিয়ে হচ্ছে আমরা একটু কথাবার্তা বলি। এটা এই জায়গাগুলো ইম্পর্টেন্ট, এখান থেকে হচ্ছে কিন্তু ভর্তি পরীক্ষায়, কৃষি ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসবে, কৃষির ভর্তি পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসবে, খুব ভালো করে হচ্ছে পড়তে হবে। তাহলে দেখো যে শ্বাসনালী বা হচ্ছে ট্রাকিয়া, আমরা দেখি এখানে কি কি, দেখো এটা হচ্ছে কি দ্বারা তৈরি বলতো? 15 থেকে 20টি, এটা দৈর্ঘ্যটা মনে রাখবা 12 সেন্টিমিটার, 15 থেকে 20টি তরুণাস্থি, সি আকৃতির তরুণাস্থি দ্বারা হচ্ছে এটা তৈরি হয়ে থাকে, ঠিক আছে, এই তথ্যটা মনে রাখলেই হবে। তারপর আসে হচ্ছে ব্রঙ্কাস। আসলে এই শ্বাসনালী বা ট্রাকিয়া এরকম দুইটা ভাগে বিভক্ত হয়ে যায়, এই বিভক্ত হওয়াটাকেই হচ্ছে কি বলা হয় বলতো? ব্রঙ্কাস বলা হয়। খেয়াল করো এই যে লেখা আছে যে ট্রাকিয়ার শেষ প্রান্ত দুইটি শাখায় বিভক্ত হয়ে যায়, এদেরকে ব্রঙ্কাস বলা হয়। এবার দেখো এই যে ব্রঙ্কাসটা আছে, এই ট্রাকিয়া থেকে বিভাজিত হয়ে যে ব্রঙ্কাসটা তৈরি হয়, তাদের হচ্ছে বলা হয় প্রাইমারি ব্রঙ্কাস। আর এই প্রাইমারি ব্রঙ্কাস গুলো ফুসফুসে প্রবেশ করে। প্রথমে ফুসফুসে প্রবেশ করে কোন ব্রঙ্কাস? প্রাইমারি ব্রঙ্কাস। ডান ফুসফুসেও প্রাইমারি ব্রঙ্কাস থাকে, বাম ফুসফুসেও প্রাইমারি ব্রঙ্কাস থাকে। তার মানে তোমাকে যদি জিজ্ঞেস করে ট্রাকিয়া বিভাজিত হয়ে কি তৈরি করে, অ্যান্সার হচ্ছে কি? প্রাইমারি ব্রঙ্কাস। ট্রাকিয়া বিভাজিত হয়ে কি তৈরি করে, অ্যান্সার হচ্ছে কি? প্রাইমারি ব্রঙ্কাস। এবার দেখো প্রাইমারি ব্রঙ্কাসটা বিভাজিত হয়ে সেকেন্ডারি ব্রঙ্কাস, সেকেন্ডারি ব্রঙ্কাসটা বিভাজিত হয়ে সেগমেন্টাল ব্রঙ্কাস, সেগমেন্টালটা বিভাজিত হয়ে ব্রঙ্কিউল, ব্রঙ্কিউল থেকে প্রান্তীয় ব্রঙ্কিউল, প্রান্তীয় ব্রঙ্কিউল থেকে কি বলতো? শ্বসন ব্রঙ্কিউল। এই সিকোয়েন্স অনুযায়ী এরা কি হতে থাকে?
বিভাজিত হতে থাকে। দেখো এই যে এখানে লেখা আছে যে ট্রাকিয়ার বিভাজনে সৃষ্ট ডান বাম ফুসফুসে যে ব্রঙ্কাস প্রবেশ করে তাদের প্রাইমারি ব্রঙ্কাস বিভাজিত হয়ে সেকেন্ডারি বা লোবার ব্রঙ্কাস, সেকেন্ডারি ব্রঙ্কাসের আরেকটা নাম হচ্ছে কি বলতো লোবার ব্রঙ্কাস। ঠিক আছে, এই পয়েন্টগুলো হচ্ছে মনে রাখবা। এই যে এখানে একটা তথ্য আছে, ডান ব্রঙ্কাসে 6 থেকে 8টি, বাম ব্রঙ্কাসে 9 থেকে 12টি কমলাস্থির বলয় দিয়ে গঠিত। এটা একটু মনে রাখতে পারো। ব্রঙ্কাসের প্রদাহকে ব্রঙ্কাইটিস বলে, আবার এটাকে হচ্ছে ইংলিশ ডিজিজও বলা হয়। তাহলে ব্রঙ্কাসের প্রদাহকে আমরা ব্রঙ্কাইটিসও বলতেছি, আবার কি বলতেছি বলতো ইংলিশ ডিজিজও হচ্ছে বলতেছি। ওকে, এবার আসো ফুসফুস। আমরা তাহলে দেখো যে এখন বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চলটা কিন্তু শেষ, আমরা হচ্ছে বায়ু পরিবহন অঞ্চলে আছি। এই শ্বাসনালী বা ট্রাকিয়া থেকে হচ্ছে বায়ু পরিবহন অঞ্চল। তোমাকে এমন প্রশ্ন করতে পারে যে নিচের কোনটি বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চলের অন্তর্গত, নিচের কোনটি বায়ু পরিবহন অঞ্চলের অন্তর্গত, এই ধরনের প্রশ্ন হচ্ছে তোমাকে করতে পারে। সো যে ধরনের প্রশ্নই করুক না কেন আমরা সকল ধরনের প্রশ্নের জন্য ইনশাআল্লাহ প্রস্তুত থাকবো। ওকে, এবার দেখো ফুসফুস, যে ফুসফুস কয়টা বলো তো, মানব দেহে ফুসফুস কয়টা বলো, মানব দেহে ফুসফুসের সংখ্যা কয়টা? বলো। আচ্ছা, 2টা ফুসফুস। হ্যাঁ, সবাই জানো, অনেক সহজ জিনিস আর কি, যে 2টা ফুসফুস অবস্থিত। দেখো খেয়াল করবা যে বাম ফুসফুসটা ছোট, এই জায়গাটাকে বোঝার চেষ্টা করো যে ফুসফুসটা হচ্ছে লোবে বিভক্ত, লোবগুলো সেগমেন্টে বিভক্ত, সেগমেন্টগুলো লোবিউলে বিভক্ত। মনে থাকবে যে ফুসফুসটা হচ্ছে লোবে বিভক্ত, লোবগুলো সেগমেন্টে বিভক্ত, সেগমেন্টগুলো লোবিউলে বিভক্ত। তার মানে ফুসফুস থেকে প্রথমে আমরা কি পাবো লোব, লোব থেকে সেগমেন্ট, সেগমেন্ট থেকে হচ্ছে কি বলতো লোবিউল। এবার খেয়াল করো যে বাম ফুসফুসটা ছোট আর ডান ফুসফুসটা হচ্ছে বড়। এবার যে ফুসফুসটা ছোট তার লোবও কম, এই কারণে দেখো বাম ফুসফুসের লোব হচ্ছে 2টা, ওজন কত 565 গ্রাম। বাম ফুসফুসের লোব কয়টা 2টা, ওজন কত 565 গ্রাম। ডান ফুসফুসের লোব কয়টা 3টা, ওজন কত 625 গ্রাম, 625 গ্রাম। এই লোবগুলো আবার কয়েকটি সেগমেন্টে বিভক্ত, লোবগুলো আবার কয়েকটি কি বলতো সেগমেন্টে বিভক্ত। ডান দিকের ফুসফুস যেহেতু বড় সেহেতু তার সেগমেন্ট থাকবে 10টা, বাম দিকের ফুসফুস যেহেতু ছোট তার সেগমেন্ট থাকবে কয়টা বলতো 8টা। প্রত্যেকটা সেগমেন্ট আবার অসংখ্য লোবিউলে বিভক্ত, প্রত্যেকটা সেগমেন্ট আবার কি বলতো অসংখ্য লোবিউলে বিভক্ত। এই পয়েন্টগুলো একটু মনে রাখবা। তারপরে দেখো প্লুরা বা প্লিউরা নামক দ্বিস্তরী পাতলা পর্দা থাকে, আর দ্বিস্তরী পর্দাটা থাকলে বাইরের স্তরটা মাস্ট বি প্যারাইটাল, ভিতরেরটা ভিসেরাল। বাইরের লেয়ারটা মাস্ট বি প্যারাইটাল, ভিতরেরটা হচ্ছে ভিসেরাল। ওকে, তাহলে দেখো যে বাহিরেরটা হচ্ছে প্যারাইটাল আর ভিতরেরটা কি ভিসেরাল, আর দুইটার মাঝখানে একটা ফ্লুইড থাকে যেটাকে আমরা সেরাস ফ্লুইড বা হচ্ছে প্লিউরাল ফ্লুইড বলে থাকি, যেটাকে আমরা সেরাস ফ্লুইড বা হচ্ছে প্লিউরাল ফ্লুইড বলে থাকি। আর চিপার মধ্যে যখন কোনো লিকুইড থাকবে, সেটা হোক হার্টের ক্ষেত্রে, সেটা হোক ফুসফুসের ক্ষেত্রে, তার কাজ হচ্ছে তাপ চাপ ঘর্ষণ থেকে রক্ষা করবে। তার কাজ হচ্ছে কি তাপ চাপ ঘর্ষণ থেকে হচ্ছে রক্ষা করবে। এই তথ্যগুলো ভালো করে জানবা, নিচের গুলো এতটা দরকার নাই, মন চাইলে একটাবার হচ্ছে রিডিং দিতে পারো। এই হাইলামটা মনে রাখতে পারো, হাইলামটা হচ্ছে মনে রাখতে পারো। ঠিক আছে, হাইলামটা হচ্ছে মনে রাখতে পারো, হাইলামটা মনে রাখতে পারো। ওকে, তারপর আসে হচ্ছে অ্যালভিওলাস। এটা কৃষির জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যালভিওলাস নামক টপিক্সটা এটা কৃষির জন্য খুবই ইম্পর্টেন্ট। তো দেখো এখান থেকে আসলে আমরা কি কি পড়বো, যে অ্যালভিওলাস থেকে হচ্ছে আমরা যেটুকু জিনিস জানার চেষ্টা করতে পারি সেটা হচ্ছে প্রথমেই জানো ফুসফুসের হচ্ছে কার্যকারী একক বলা হয় কাকে বলতো অ্যালভিওলাসটাকে। ঠিক আছে, কার্যকারী একক বলা হয় কাকে বলতো, যে অ্যালভিওলাসটাকে হচ্ছে এই যে দেখো স্কোয়ামাস এপিথেলিয়াম কোষে গঠিত ফুসফুসের কার্যকারী একক। তার মানে কোন কোষে গঠিত স্কোয়ামাস এপিথেলিয়াম কোষ। এবার আসে সংখ্যাটা, দেখো আয়তন 70 থেকে 90 বর্গমিটার, সংখ্যা নবজাতকে 20 মিলিয়ন, 8 বছর বয়সীতে 300 মিলিয়ন, পূর্ণ বয়স্কতে 480 মিলিয়ন বা 274 থেকে 790 মিলিয়ন। এই তথ্যগুলো হচ্ছে মনে রাখার চেষ্টা করবা। পুরুত্ব কত 0.2 মিলিমিটার, 0.2 মিলিমিটার। কোষগুলোর নাম মনে রাখবা। অ্যালভিওলাসের প্রাচীরে 5 ধরনের কোষ বিদ্যমান হচ্ছে টাইপ অ্যালভিওলারি কোষ, টাইপ 2 অ্যালভিওলারি কোষ, এটা টাইপ 1 হবে।
টাইপ 1 অ্যালভিওলার কোষ, টাইপ 2 অ্যালভিওলার কোষ, ম্যাক্রোফেজ, এন্ডোথেলিয়াল কোষ, তারপর হচ্ছে লোহিত কণিকা, এই কোষগুলো হচ্ছে অবস্থান করে। অ্যালভিওলাসের প্রাচীরে সেপ্টাল কোষ সারফেক্টেন্ট নামক রাসায়নিক পদার্থ, তার মানে সারফেক্টেন্ট কোথা থেকে খরিত হয়, হচ্ছে অ্যালভিওলাস থেকে। কি জাতীয় পদার্থ? রাসায়নিক পদার্থ। এই সারফেক্টেন্টের কাজটা আসলে কি? সারফেক্টেন্টের কাজটা হচ্ছে যে অ্যালভিওলাসের প্রাচীরের ভেদ্যতাটাকে কমায় দেয়। তো যখন সে অ্যালভিওলাসের প্রাচীরের ভেদ্যতাটাকে কমায় দেয়, তখন যেটা হয় সেটা হচ্ছে অ্যালভিওলাসটা সহজেই ব্যাপন প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারে। অ্যালভিওলাসটা কি করতে পারে? সহজেই ব্যাপন প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারে। তার মানে হচ্ছে সারফেক্টেন্টের কাজ হচ্ছে অ্যালভিওলাসের প্রাচীরের ভেদ্যতা কমায় দেয়, যার ফলে যে দেখো এখানে লেখা আছে পৃষ্ঠটান কমায় দেয়, যার ফলে সে সহজে কি করতে পারে? ব্যাপন ঘটাইতে পারে। এটা শুরু হয় কত? 23 সপ্তাহ বয়সে মানব ভ্রূণে সর্বপ্রথম ক্ষরণ শুরু হয়। 24 সপ্তাহের আগে মানব ভ্রূণকে স্বাধীন অস্তিত্বের অধিকারী হিসেবে গণ্য করা হয় না। অ্যালভিওলাসে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের বিনিময়ে সাহায্য করে এবং জীবাণু ধ্বংস করে। বেসিক্যালি ব্যাপন প্রক্রিয়া এটা বিনিময় ঘটে। ব্যাপন প্রক্রিয়া এই হচ্ছে আমাদের শ্বসন তন্ত্রের যে হচ্ছে গুরুত্বপূর্ণ যে অংশ, সেটার পড়া। এই পর্যন্ত সবাই সবকিছু ক্লিয়ার কিনা? ভাইকে লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানিয়ে দাও যে সবাই সবকিছু ক্লিয়ার কিনা। দুষ্টুমি করে যাও, যাও দুজনই যাও। তাহলে দেখো ওই আমার দুইটা পিচ্ছি ভাগনা আছে, তো ওরা হচ্ছে দুষ্টামি করতেছে। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? ভাইকে একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানিয়ে দাও যে তোমরা এই পর্যন্ত সবাই ক্লিয়ার। ওকে, এবার দেখো ভয় পাওয়ার কিছু নাই, এগুলো থেকে সব পড়বো না, আমি তেমন কিছু বুঝাবো না, আহামরি কোনো কিছুর দরকার নাই। জাস্ট হচ্ছে যে 1-2 লাইনগুলো দরকার সেটা আমি বলে দিচ্ছি, একটু হচ্ছে সেগুলো মনে রাখবা। এই শ্বাস কেন্দ্রগুলো হচ্ছে মনে রাখবা যে শ্বাস কেন্দ্রটা কোথায় অবস্থান করে। খেয়াল করো, মস্তিষ্কে অবস্থিত 4টি কেন্দ্র থেকে শ্বাসক্রিয়া হচ্ছে নিয়ন্ত্রিত হয়। তার মানে শ্বাস কেন্দ্র কয়টা? 4টা। পন্সের পার্শ্বদেশে অবস্থিত 1 জোড়া, মেডুলা অফ লঙ্গাটার পার্শ্বদেশে অবস্থিত 1 জোড়া। কয় জোড়া? 2 জোড়া। 2 জোড়া মানে কি? 4টা। ঠিক আছে, এই শ্বাস কেন্দ্রটা সম্পর্কে ভালো করে জানার চেষ্টা করবা। এখানে যতটুকু মার্ক করে দেওয়া হয়েছে এই শ্বাস কেন্দ্র সম্পর্কে এতটুকু হচ্ছে জানার চেষ্টা করবা, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে। তারপরে দেখো শ্বসন অঙ্গে প্রতিবর্তী ক্রিয়া। এই যে আমরা যে হাঁচি দেই, হাঁচিও এক প্রকার হচ্ছে প্রতিবর্তী ক্রিয়া। এটা আনাপ বড় আছে, তোমার ফোনটাকে রোটেট করে নাও, অবশ্যই বড় দেখাবে। যারা বলতেছে যে ভাইয়া এটাকে বড় করে দেন, তারা ফোনটাকে রোটেট করো, এটা অবশ্যই বড় দেখাবে, এটা আনাপ বড় আছে। ঠিক আছে, ফোনটাকে রোটেট করো, বড় দেখাবে। ফোন রোটেট করো, ওকে। এবার দেখো যে প্রতিবর্তী ক্রিয়াগুলো আসলে কি কি। অলফ্যাক্টরি স্নায়ুর কারণে হাঁচি আসে। ভেগাস স্নায়ুর কারণে কি হয় বলতো? কাশি আসে। গ্লোসোফ্যারেঞ্জিয়াল স্নায়ু, গলবিলীয় বা গ্যাক প্রতিবর্তী ক্রিয়া এবং শ্বাসক্রিয়ায় হচ্ছে প্রভাব বিস্তার করে। এই 2টা পয়েন্ট, শ্বাসকেন্দ্র আর শ্বসন অঙ্গে প্রতিবর্তী ক্রিয়া। ঠিক আছে, এই 2টা পয়েন্ট ভালো করে মনে রাখবা। খাঁটি বাংলা ভাষা হচ্ছে যে ফোনটারে পাতাইলা করেন। আপনারা তো এমনি দেখতেছেন আর হচ্ছে চ্যাটিং করতেছেন, ফোনটারে পাতাইলা করেন, এটা এনাফ বড় দেখা যাবে। ফোনটাকে পাতাইলা করেন, এনাফ বড় দেখা যাবে। ঠিক আছে, ওকে। এবার দেখো যে প্রশ্বাস নিঃশ্বাসে বায়ু। ঠিক আছে, এই ভ্যালুগুলো হচ্ছে একটু মনে রাখতে হবে। প্রশ্বাস নিঃশ্বাসে বায়ু, টাইডাল ভলিউম, রেসিডিয়াল ভলিউম, ভাইটাল ক্যাপাসিটি। ঠিক আছে, যে কোনটা কি এগুলো নিয়ে আমি এখন কথাবার্তা বলবো না, জাস্ট ভ্যালুগুলো মনে রাখবা। টাইডাল ভলিউম, রেসিডিয়াল ভলিউম, তারপরে হচ্ছে কি বলতো ভাইটাল ক্যাপাসিটি। তারপরে আসে হচ্ছে
এই জায়গা থেকে দুইটা ভ্যালু শিখবো আমরা। এই জায়গা থেকে হচ্ছে দুইটা ভ্যালু শিখবো। কি কি দুইটা ভ্যালু দেখো, অ্যালভিওলাসে অক্সিজেনের চাপ, ঠিক আছে, এটাকে বুঝিয়ে পড়ানো যায় যে সহজ কথা আমাদের ব্যাপন ঘটাইতে হবে। তো ব্যাপনের ক্ষেত্রে কি বলতো, বেশি থেকে কমের দিকে যাবে, তাই না? বেশি থেকে কি কমের দিকে যাবে, এটা হচ্ছে সহজ বাংলা ভাষা, তাই না? তাহলে দেখো যে এখানে কি বলছে, অ্যালভিওলাসে অক্সিজেনের চাপ, অ্যালভিওলাসে চাপটা বেশি, কৈশিক জালিকায় চাপটা কম, তার মানে এটা কোথা থেকে কোথায় যাবে, যে অ্যালভিওলাস থেকে কোথায় যাবে, কৈশিক জালিকায় যাবে। কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে চিন্তা করো, কৈশিক জালিকায় চাপ বেশি, অ্যালভিওলাসে চাপ কম, তার মানে এটা কোথা থেকে কোথায় যাবে, তোমার কৈশিক জালিকা থেকে অ্যালভিওলাসে যাবে, চাপ কম বেশি। তো যাই হোক, এত কিছু লাগবে না, এই 1 নাম্বার পয়েন্টটা মনে রাখবা, এই চাপটা মনে রাখবা, ঠিক আছে, এই চাপটা মনে রাখবা। অ্যালভিওলাসে এটা হচ্ছে বহিস্থ শ্বসনের ক্ষেত্রে, আর হচ্ছে তোমার হচ্ছে অ্যালভিওলাসে কার্বন ডাই অক্সাইডের চাপ, এই দুইটা চাপ, এই দুইটা ভ্যালু হচ্ছে মনে রাখবা, এই দুইটা ভ্যালু মনে রাখবা। আর হচ্ছে তোমাদের যদি পার্সোনালি কোনো সমস্যা থাকে, দেখো কমেন্ট সেকশনে আমার আইডি দিয়ে আমি একটা কমেন্ট করছি, সেখান থেকে আমার আইডিতে মেসেজ দিয়ে রাখতে পারো যে কোনো সমস্যা, ইনশাল্লাহ আমি সব স্টুডেন্টদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, ইনশাল্লাহ রিপ্লাই পাবা, ঠিক আছে, ইনশাল্লাহ রিপ্লাই পাবা। দেখো কমেন্ট সেকশনে আমার আইডি দিয়ে কমেন্ট করা আছে, ইনশাল্লাহ রিপ্লাই পাবা। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের চলে গেল, এটা চলে গেল। এরপরে হচ্ছে আমরা দেখি যে কি আছে আসলে। ওকে, এই তথ্যটা হচ্ছে একটু মনে রাখার চেষ্টা করবা এই জায়গাটায়, যে গ্যাসীয় পরিবহন, অক্সিজেন পরিবহন, কার্বন ডাই অক্সাইড পরিবহন, ভৌত দ্রবণ, এটা এতটা ইম্পর্টেন্ট না, জাস্ট একবার হচ্ছে রিডিং দিবা, মানে কৃষির জন্য এতটা ইম্পর্টেন্ট না, জাস্ট একবার রিডিং দিও, ঠিক আছে, জাস্ট একবার হচ্ছে রিডিং দিও, জাস্ট একবার হচ্ছে রিডিং দিও। ওকে, আমরা গুরুত্বপূর্ণ অংশগুলো শেষ করে ফেলছি। এবার হচ্ছে দেখো হিমোগ্লোবিন, এই জায়গাটা পড়বা, হিমোগ্লোবিনটা ইম্পর্টেন্ট। হিমোগ্লোবিন সম্পর্কে কি কি জানবা, হিমোগ্লোবিনটা ইম্পর্টেন্ট, এই তথ্যগুলো জানবা। তোমরা জানো, আমি একটু ভেঙে পড়াচ্ছি যে হিমোগ্লোবিনটাকে যদি আমরা ভাঙি, হিমোগ্লোবিনটাকে যদি ভাঙি, তাহলে হিম প্লাস হচ্ছে কি বলতো, গ্লোবিউলিন, ঠিক আছে, হিম অংশটা হচ্ছে কি ফেরাস, আর হচ্ছে গ্লোবিউলিন অংশটা কি বলতো প্রোটিন। এই প্রোটিন থেকে হচ্ছে তোমার বিলিরুবিন আর হচ্ছে কি বিলিভার্ডিন, এই উপাদানগুলো হচ্ছে পাওয়া যায়, ঠিক আছে। যে হিমোগ্লোবিনের দুইটা অংশ, হিম আর হচ্ছে গ্লোবিউলিন বা গ্লোবিউলিন না, গ্লোবিন, এটাকে হচ্ছে হিমটা হচ্ছে ফেরাস, আর হচ্ছে তোমার গ্লোবিনটা হচ্ছে প্রোটিন, এই প্রোটিন থেকে হচ্ছে বিলিরুবিন এবং হচ্ছে বিলিভার্ডিন, এই হচ্ছে তোমার এখানে যেটা দেওয়া এটা রাইট, 4 থেকে 5 গ্রাম, ঠিক আছে, এখানে যেটা দেওয়া এটা রাইট, 4 থেকে 5 গ্রাম। ওকে, এই তথ্যগুলো হচ্ছে মনে রাখার চেষ্টা করবা। তারপরে দেখো হচ্ছে এই প্রকারভেদ গুলো জানবা, সাইনাসের প্রকারভেদ, ঠিক আছে, এবং কোন সাইনাসের কারণে কোথায় ব্যথা হয়, কোন সাইনাসের কারণে কোথায় ব্যথা হয়, কোন সাইনাসের কারণে কোথায় ব্যথা হয়, সাইনাসের প্রকারভেদ গুলো জানবা, কোন সাইনাসের কারণে কোথায় ব্যথা হয়, কোন সাইনাসের কারণে কোথায় ব্যথা হয়, এই প্রকারভেদ গুলো হচ্ছে জানবা। ওকে, তারপরে হচ্ছে এই চ্যাপ্টারের লাস্ট টন চলে যাব আমরা, এই তথ্যটা, এখানে যতটুকু তথ্য আছে যে ধূমপান জনিত জটিলতা, যে একটি সিগারেট শলাকায় 4000 বিভিন্ন রাসায়নিক থাকে, সিগারেটে যে রাসায়নিক থাকে তার মধ্যে নিকোটিন, টার, আর্সেনিক, মিথেন, অ্যামোনিয়া, কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন সায়ানাইড, এগুলো উল্লেখযোগ্য। আচ্ছা, সাইনোসাইটিস, ওটিটিস মিডিয়া, এগুলো কানের রোগ, এগুলো ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ছত্রাক দ্বারা হয়ে থাকে, ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ছত্রাক দ্বারা হয়ে থাকে। এই পয়েন্টগুলো হচ্ছে মনে রাখার চেষ্টা করবা, ঠিক আছে, মনে রাখার চেষ্টা করবা যে ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক দ্বারা হচ্ছে হয়ে থাকে। তারপরে ওটিটিস মিডিয়া 3 প্রকার, এগুলো এত ইম্পর্টেন্ট না, জাস্ট জানবা যে কোনটা কি, বাট সাইনাসের যে প্রকারভেদ গুলো আছে সেটা ইম্পর্টেন্ট। এবার আসো ধূমপান জনিত বিভিন্ন রোগ, এমফাইসেমা, অ্যালভিওলাসের প্রাচীর ফেটে গিয়ে ফুসফুসের ফাঁকা জায়গার সৃষ্টি, ব্রঙ্কাইটিস, ব্রঙ্কাসের প্রদাহ, ফুসফুসের ক্যান্সার, টার, এই দেখো এইটা ইম্পর্টেন্ট। এখান থেকে কৃষিতে এর আগেও প্রশ্ন আসছে, সামনেও প্রশ্ন আসার সম্ভাবনা আছে।
ফুসফুসের হচ্ছে ক্যান্সার হয় টার, কার্বন মনোঅক্সাইড, নাইট্রোসামিন, পলিনিউক্লিয়ার হাইড্রোকার্বনের কারণে। তারপরে প্লিউরিসি, প্লুরার প্রদাহ, ফাইব্রোসিস, ফুসফুসের বায়ুথলির প্রাচীর পুরু হয়ে যাওয়া। এছাড়া যক্ষা, হার্ট অ্যাটাক, উদ্গারী কাশি, বুকে ব্যথা, বমি, করোনা ইত্যাদির প্রবণতা হচ্ছে বেড়ে যায়। ওকে, তারপরে দেখো ধূমপান আর হচ্ছে অধূমপান, অধূমপায়ীদের হচ্ছে পার্থক্য কি? পার্থক্য একটাই, যে ছেলেরা ধূমপান করে তারা বেশি স্মার্ট, তাদের হচ্ছে প্রেমিকার সংখ্যা বেশি, আর যারা ধূমপান করে না তাদেরকে এই সমাজে খ্যাত বিবেচনা করা হয়, তাদের প্রেমিকার সংখ্যা কম অথবা কোনো কোনো ক্ষেত্রে নাই আর কি। তো যাই হোক আর কি, একটু মজা করে বললাম আর কি। তো দেখো যে যেটা বলতেছিলাম আর কি, যে এই তোমার কি বলে ধূমপায়ী আর অধূমপায়ীর মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে যারা ধূমপান করে তাদের ফুসফুসটা কালো কুচকুচে হয়ে যায়। এই কালো ফুসফুস থেকেই হচ্ছে পরবর্তীতে বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হয়। আর হচ্ছে যারা ধূমপান করে না তাদের ফুসফুসটা পিঙ্ক কালারের মতো থাকে, ঠিক আছে, পিঙ্ক কালারের মতো থাকে, কোনো টিউমার এগুলো পাওয়া যায় না। যারা হচ্ছে তোমার থাকে ধূমপান করে তাদের ক্ষেত্রে টিউমার দেখা যায়। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টার রিলেটেড পড়া। সবাই সবকিছু ক্লিয়ার কিনা ভাইকে একটু জানাও, যে এই পর্যন্ত এই চ্যাপ্টার শেষ আমাদের। সবাই সবকিছু ক্লিয়ার কিনা ভাইকে জানাও দ্রুত 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 দ্রুত। সবাই সবকিছু ক্লিয়ার কিনা ভাইকে জানাও, আমাদের এই চ্যাপ্টার শেষ, আমাদের এই চ্যাপ্টার শেষ। সবাই সবকিছু ক্লিয়ার কিনা ভাইকে জানাও।